সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করেন। সবাই তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করেন, আমাদের হাতে সময় খুবই কম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভ ক্লাসের লিংক শেয়ার করা হয়েছে, সবাই লিংকে ক্লিক করে ক্লাসে প্রবেশ করেন, আমাদের সময় খুবই কম। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই ইমিডিয়েট কমেন্ট করবেন, ওকে লিখবেন অথবা হাজির লিখবেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই হাজির লিখবেন। প্রিন্স হৃদয়, এমএসটি রিপা আক্তার, ধ্রুবরাজ, সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। আমার রাত 8টা থেকে ডিউটি শুরু হবে, যে কোনো মুহূর্তে আমার যেতে হবে, এজন্য তাড়াতাড়ি ক্লাস শুরু করলাম। সবাই একটু মনোযোগী হবেন। সাক্ষ্য আইনের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। গতকাল যে ক্লাসটা ছিল ঠিক সেরকমই আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। যারা যারা আপনারা লাইভ ক্লাস দেখতে পারেন না অবশ্যই রেকর্ড ক্লাসগুলো দেখবেন। আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, আপনি যখন ক্লাস করেন তখন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এরকম যে কোনো একটা রাফ খাতা নেবেন, খাতা নিয়ে সেটাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখবেন। আমাদের একটা আইন নয়, বিভিন্ন আইন পড়তে হবে, প্রায় 20-25টা আইন পড়তে হবে। তাই একটা আইন থেকে যখন অন্য একটা আইনে যাবেন তখন পিছনেরটা ভুলে যাবেন। সেজন্য শুধু শোনা এবং মুখস্থ রাখা সম্ভব না, আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে ক্লাস শুরু করি। গতকাল ক্লাসে যেটা পড়াইছিলাম সেটা 1 মিনিটে রিভিশন দেই। সবাই আমার সাথে সাথে মনে মনে গতকাল ক্লাসের ধারাগুলো একটু মনে করার চেষ্টা করেন। সাক্ষ্য আইনের 7ম অধ্যায় 101 ধারা থেকে সেখানে রয়েছে প্রমাণের দায়িত্ব। এটাকে ইংরেজিতে বলে বার্ডেন অফ প্রুফ অথবা স্ট্যান্ডার্ড অফ প্রুফ। এক এক ধরনের মামলা হয় আমাদের, সব মামলা কিন্তু একই ধারায় না, একই রকম না, সব ঘটনা একই রকম না। তাহলে এক একটা ধরনের মামলায় এক একজনের প্রমাণ করতে হবে। কোন মামলায় কার প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 101 ধারা থেকে। 101 প্রমাণের দায়িত্ব। তাহলে আপনি একজনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করলেন, তাকে আদালতে উঠানো হলো, সে বলল আমি চুরি করি নাই। এখন আপনি যদি চান যে এই লোকের শাস্তি হোক, আসলেই চুরি করছে, এই লোকের শাস্তি হোক, তাহলে আপনি যদি আদালতের রায় কামনা করেন তখন আপনাকেই প্রমাণ করতে হবে। 101 ধারা হচ্ছে বাদীকেই মামলা প্রমাণ করতে হবে, যিনি তার সপক্ষে আদালতের রায় কামনা করবেন। আপনি যদি চান যে আসামির শাস্তি হোক তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে। তাহলে 101 ধারা হচ্ছে বাদীকে প্রমাণ করতে হবে, মামলা বাদীকে প্রমাণ করতে হবে। এবার 102 এর শেষে হচ্ছে 2, তাই 102তে বলা হয়েছে মামলায় 2টা পক্ষ থাকে। 102 এর শেষে 2,
তাই বলা হয়েছে দুই পক্ষের কোনো পক্ষই যদি আদালতের সাক্ষ্য উপস্থাপন না করে, একটা জায়গা জমি নিয়ে মামলা, আপনিও দলিল উপস্থাপন করতে পারলেন না, যার বিরুদ্ধে মামলা করছেন সেও দলিল উপস্থাপন করতে পারছে না, তাহলে যে এই মামলায় ঠকে যাবে অর্থাৎ হেরে যাবে, যিনি হারবে তাকেই প্রমাণ করতে হবে। 102 হচ্ছে মামলায় যিনি হারবে অথবা ঠকে যাবে তাকেই প্রমাণ করতে হবে। 103 নির্দিষ্ট বিষয়ে যদি আপনি আদালতকে বিশ্বাস করাইতে চান, আসামি অথবা বাদীপক্ষ অনেক সময় বলে, মনে করেন আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, ইওর অনার অথবা জজ সাহেব প্লিজ আমার কথাটা একটু বিশ্বাস করেন, প্লিজ আমার কথাটা বিশ্বাস করেন, আমি ঘটনার সময় ওই জায়গায় ছিলাম না। যখনই আপনি কোনো কিছু বিশ্বাস করাইতে চাইবেন কোনো নির্দিষ্ট বিষয়, তখন আপনাকেই প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 11 ধারা আসামির অজুহাত যখন প্রাসঙ্গিক হয়, সেই 11 ধারাকে 103 ধারা দিয়ে প্রমাণ করতে হয়। এবার 104 আপনি যখন কোনো একটা সাক্ষ্যকে গ্রহণযোগ্য করাইতে চাইবেন, অর্থাৎ আপনি একটা বিষয়ে সাক্ষী দিয়েছেন, আদালত ওই সাক্ষীটাকে গ্রহণ করবে যদি এই সাক্ষীর আনুষঙ্গিক সাক্ষ্য দিয়ে আপনি প্রমাণ করতে পারেন। সেটা কীরকম? আপনি একটা সাক্ষী দিয়েছেন, সেইটার সপক্ষে আবার অন্য সাক্ষী দিয়ে আপনার প্রমাণ করতে হবে। আমরা বলেছিলাম যে আপনি যদি মৃত্যুকালীন জবানবন্দি বিষয়ে সাক্ষ্য দেন, যে মরার আগে আপনাকে কেউ কিছু একটা বলে গেছে, সেইটা আপনি আদালতে বললেন যে ইওর অনার, আমার পিতা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে যে তার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে আমার কি চাচা। এখন এইটা যদি আপনি গ্রহণযোগ্য করাতে চান, তাহলে আপনার পিতা যে আসলেই মারা গেছে সেইটা আপনাকে প্রমাণ করতে হবে কি দিয়ে? ডেথ সার্টিফিকেট দিয়ে। তাই মূল সাক্ষ্যকে গ্রহণযোগ্য করার জন্য অন্যান্য বা আনুষঙ্গিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। যিনি মূল সাক্ষ্যকে গ্রহণযোগ্য করাইতে চান তাকেই প্রমাণ করতে হবে। 105 দ্বারা খুবই ইম্পর্টেন্ট, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে। ব্যতিক্রম কোথায় আছে? পেনাল কোডের 76 থেকে 106 ধারা, অর্থাৎ অপরাধ করলেও অপরাধ হবে না। তাহলে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা ওই আসামিকেই প্রমাণ করতে হবে। আপনি একজন তালার চাবি বানান, চাবি, তাহলে একদল ডাকাত এসে আপনাকে পিস্তল ঠেকাই বলতেছে তুই আমাদের সাথে যাবি, অমুক বাসার একটা তালা খোলা লাগবে, তুই আমাদের সাথে যাবি, ওইখানে বসে চাবি বানাইয়া দিবি, আমরা ওই বাসায় তালা খুলে ডাকাতি করব। আপনি গেলেন, তালা খুলে দিলেন, ডাকাতি হইল। এখন আপনি যে চাবি বানাই দিয়েছেন, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি আদালতে এসে বললেন, জজ সাহেব আমি খুবই একজন সাধারণ মানুষ, আমি চাবি বানাই, এটা করেই আমি আমার জীবিকা নির্বাহ করি। ওই দিন একদল ডাকাত, এখন আপনি তো নিজেকে দাবি করবেন যে জজ সাহেব আমি নির্দোষ, আমি ইচ্ছা করে এটা করি নাই, কারণ পেনাল কোডের 94 ধারা অনুযায়ী একদল ডাকাত আমাকে মাথায় গুলি ঠেকিয়ে, পিস্তল ঠেকিয়ে, মৃত্যু ভয় দেখাইয়া আমাকে দিয়ে জোর করে এই কাজটা করাইছে। তার মানে আমি পেনাল কোডের 94 ধারা অনুযায়ী রেহাই পাবো, আমি নিরপরাধ।
এই যে ব্যতিক্রমের মধ্যে পড়েছে, এটা আসামিকেই প্রমাণ করতে হবে। 106 ধারা, যে বিষয় বিশেষভাবে অবগতির মধ্যে থাকে সেটা তাকেই প্রমাণ করতে হবে। স্বামী স্ত্রী এক রুমের মধ্যে ছিল, এক রুমে থাকা অবস্থায় স্ত্রী খুন হয়েছে, ওখানে আর কেউ ছিল না, স্বামী এবং স্ত্রী। তাহলে স্ত্রী কিভাবে খুন হইল, এটা ওই স্বামী কিন্তু বিশেষভাবে অবগত, তিনি কিন্তু জানেন। এখন তিনি যদি বলেন যে আমি খুন করি নাই, তাহলে তাকেই প্রমাণ করতে হবে, সে যেভাবে পারুক, সাক্ষী এনে পারুক বা ভিডিও ফুটেজ দেখাই পারুক, তাকেই প্রমাণ করতে হবে। 107-এ 30 বছর, 108-এ 7 বছর। 30 বছর যাবৎ যিনি বেঁচে আছে তাকে যদি কেউ মৃত বলে দাবি করে, তাহলে যিনি দাবি করবে তাকে প্রমাণ করতে হবে। আর 7 বছর ধরে যার কোনো খোঁজ নাই, তিনি বেঁচে আছে বলে যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। 110 মালিকানা প্রমাণের দায়িত্ব। আপনার মোবাইল অন্য একজনে চুরি করে নিয়ে গেছে, অন্য একজন ব্যবহার করতেছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি বলেন যে ওই মোবাইলটা, ওর হাতে যে মোবাইলটা ওইটা আমার, যে চুরি করে নিয়ে ব্যবহার করতেছে ওর কিছুই করা লাগবে না, কিন্তু আপনার প্রমাণ করতে হবে আসলেই ওই মোবাইলটা আপনার কিনা। চোরের লাভ, চোরের সুবিধা, সে শুধু একটা বলবে যে এটা আমার, এটা বলে সে বসে থাকবে। তা আপনার প্রমাণ করতে হবে এই মোবাইলটা কোন ব্র্যান্ডের, কবে হারাই গেছে, ভিতরে কি কি আছে, মেমোরি কার্ডে কি কি আছে, এইগুলা যাচাই বাছাই করে তারপরে আপনি মোবাইল ফেরত পাবেন। 112 বিবাহ বজায় থাকাকালে সন্তান জন্মদানই উহার বৈধতার চূড়ান্ত প্রমাণ। আপনার সাথে আপনার স্ত্রীর বিবাহিত জীবনকালে অথবা বিবাহ বিচ্ছেদ বা তালাক হওয়ার পরে 280 দিনের মধ্যে যদি আপনার স্ত্রী বিয়ে না করে, নতুন কোথাও বিয়ে না করে বা যৌন সঙ্গম না করে, তাহলে এই 280 দিনের মধ্যে যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটার বাবা আপনিই হবেন এবং এই সন্তানটা বৈধ সন্তান বলে চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে। 114 আদালত কিছু বিষয়ে অনুমান করতে পারবেন, অর্থাৎ ধরে নিতে পারবেন। চুরির অব্যবহৃত পরেই মালামাল কোথাও যদি পাওয়া যায়, আপনার বাসার টিভিটা চুরি হয়েছে, আপনি 3 তলায় থাকেন, আপনার বাসার টিভিটা চুরি হয়েছে একটু আগে, হঠাৎ আপনি 2 তলায় গিয়ে একটা রুমে দেখতে পাইলেন আপনার টিভিটা। চুরির পরেই কিছু সময় পরেই 2 তলায় গিয়ে একটা বাসায় আপনার টিভিটা দেখতে পাইলেন। এক্ষেত্রে আদালত ধরে নিতে পারবে হয় ওই লোকটা টিভিটা চুরি করে আনছে, অথবা অন্য কেউ চুরি করে এনে তার কাছে রাখছে, সে চোরাইমাল হিসেবে চোরাইমাল গ্রহণ করেছে বলে গণ্য হবে। হয় সে চুরি করছে, নইলে চোরাইমাল গ্রহণ করেছে বলে গণ্য হবে। একটা বিমানে 50 জন লোক টিকিট কেটে উঠছে, ওঠার পরে বিমানটা প্রতিমধ্যে ক্র্যাশ করছে মানে আগুন লেগে বিস্ফোরণ হয়ে ভূপতিত হয়েছে, এবং সেখানে মনে করেন 45 জন লোকের ডেড বডি পাওয়া গেছে, মোটামুটি আর কি বোঝা যায় যে হ্যাঁ এই ডেড। আর মনে করেন 5 জনের ডেড বডি পাওয়া যাচ্ছে না, হয়তো পুরে এমন ভাবে হয়েছে ডেড বডি বোঝা যাচ্ছে না। এখন আদালত ধরে নিতে পারবে, যেহেতু 50 জন সবাই টিকিট কেটে উঠছিল, তাই আদালত ধরে নেবে 50 জন লোকেই ওখানে মারা গেছে, ডেড বডি না পাইলেও।
এই কতিপয় বিষয়ের অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। প্রিন্স হৃদয়, তার একটা সুন্দর মিষ্টি কিউট লাভলি একটা সুন্দরী একটা গার্লফ্রেন্ড আছে। এই গার্লফ্রেন্ডকে যখন প্রিন্স হৃদয় কল দেয়, প্রায় ওয়েটিংয়ে পায়, কল ওয়েটিং। তখন প্রিন্স হৃদয় ধরে নিতে পারবে যে তার গার্লফ্রেন্ড হয়তোবা অন্য কোনো ছেলের সাথে নতুন করে সম্পর্কে যুক্ত হয়েছে বা অন্য কোনো ছেলের সাথে কথা বলে। ডাবল টাইমিং। এরকম আদালত কিছু বিষয় ধরে নেবে 114 ধারায়। আশা করি বুঝতে পারছেন। এই যে রিভিশনটা আমরা দিলাম, যারা গত ক্লাস দেখছেন তারা কি বুঝতে পারছেন? সবাই একটু এখন কমেন্ট করেন। আপনিও কি এইভাবে রিভিশন দিতে পারেন? আপনিও কি কোন ধারার পরে কোন ধারায় কি আছে এটা কি আপনি নিজে নিজে বলতে পারেন? আমরা যদি প্রমোশন পেতে চাই, প্রত্যেকের এইভাবে প্রত্যেক ধারায় কি কি আছে আপনার বই না দেখেই চোখ বন্ধ করে বলতে হবে। সেই পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে। এমএসটি রিপা আক্তার, আপনি কি ক্লাসে আছেন? বিপি নাসের, আপনি কি ক্লাসে আছেন? ধ্রুবরাজ দাদা, এই যে রিভিশনটা কি বোঝা গেল? সবাই কমেন্ট করেন। আমি নতুন ধারাগুলো আজকে শুরু করব। সাক্ষ্য আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে একটা লিখিত প্রশ্ন থাকবে। চব্বিশ থেকে 30 সবাই মুখস্থ রাখবেন সাক্ষ্য আইনের। আর এই 101 থেকে যেগুলো পড়াইতে সেগুলো চলবে, এগুলো সবাই মুখস্থ রাখবেন। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারা আমরা শুরু করতেছি, 118 ধারা। কে সাক্ষ্য দিতে পারে অথবা কে সাক্ষ্যদানের যোগ্য বা যোগ্য সাক্ষী আসলে কে? হু মে টেস্টিফাই, কে সাক্ষ্য দিতে পারে বা সাক্ষ্যদানের যোগ্য কে? 118 দ্বারা যাদের কাছে বই আছে ওপেন করেন, আর যাদের রাফ করবেন নোট করবেন তারা খাতা ওপেন করেন। তাহলে 118 ধারায় বলছে, আচ্ছা কে সাক্ষ্য দিতে পারে? সাক্ষ্য দেওয়ার কি কোনো বয়স আছে? কোনো বয়স নাই। আপনার 5 বছরের বাচ্চা, সে কি আদালতে সাক্ষ্য দিতে পারবে? আপনার ওই যে গ্র্যান্ড মাদার, বৃদ্ধ বুড়ি, একদম বুড়ি, বুড়ি কি সাক্ষ্য দিতে পারবে? 40 বছরের অবিবাহিত যুবক, সে কি সাক্ষ্য দিতে পারবে? টিনেজার গার্ল 16, সে কি সাক্ষ্য দিতে পারবে? সাক্ষ্য আইনের 118 ধারায় বলছে, পৃথিবীর সকল ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য। সকল ব্যক্তি, যে কোনো বয়সের ব্যক্তি। পৃথিবীর সকল ব্যক্তি, সকল বয়সের ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য, তবে একটা শর্ত থাকতে হবে। তাহলে পৃথিবীর সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে সকল বয়সের, তবে একটা শর্ত হচ্ছে এই ব্যক্তি যদি
আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে এবং আদালতকে বুঝাইতে পারে। আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন যদি বুঝতে পারে এবং আদালতকেও যদি বুঝাইতে পারে, তাহলে সে যে বয়সেরই হোক, যে কালারেরই হোক, যতটুকু লম্বা হোক, যা কিছুই হোক, সে পাগল হোক, বৃদ্ধ হোক, বোবা হোক বা অন্ধ হোক, যে কোনোভাবে হোক, পৃথিবীর সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যদি সে আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে। আগে সে নিজে বুঝতে যদি পারে এবং আদালতকে যদি বুঝাইতে পারে, তবে সে সাক্ষ্যদানের যোগ্য। তাহলে আমাদের একটা লিখিত প্রশ্ন আসবে, যোগ্য সাক্ষী কাকে বলে? অথবা কে সাক্ষ্য দিতে পারে, সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করুন। তাহলে পৃথিবীর সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যদি সে আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন, আদালত যে প্রশ্নটা করবে ওইটা তো সে তো রিসিভ করতে হবে। একজনকে প্রশ্ন করা হইল যে আপনার নাম কি, একটা বাচ্চাকে প্রশ্ন করা হইল আপনার নাম কি, তখন সে তো বুঝতে হবে তার আগে যে আমার নাম জিজ্ঞেস করা হয়েছে। তারপর সে যদি তার সঠিক উত্তর দিতে পারে যে জজ সাহেব আমার নাম অমুক, তাহলে আগে সে যদি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে, নিজে বুঝতে পারে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে। আদালত প্রশ্ন করবে, আগে নিজে বুঝবে এবং যুক্তিসঙ্গত উত্তর যদি দিতে পারে, তাহলে তার যে বয়সই হোক না কেন, যে কোনো বয়সের হোক না কেন, সবাই সাক্ষ্যদানের যোগ্য। আশা করি বুঝতে পারছেন। একটা কথা মনে রাখবেন যে আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং আদালতকে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, সে হচ্ছে যোগ্য সাক্ষী, তিনি সাক্ষ্য দিতে পারবে। সে অল্প বয়স্ক হোক, অতিবৃদ্ধ হোক, দৈহিক বা মানসিক ব্যাধি থাকুক, অন্য যে কোনো প্রকারের থাকুক না কেন, সে যদি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, তাহলে সে যোগ্য সাক্ষী। 118 যখন আপনারা সাক্ষ্য আইনে ভাষ্য পড়বেন, সেখানে কিছু বিষয়ে পাওয়া যায়। একজন শিশু কি সাক্ষ্য দিতে পারে? শিশু, সেখানে বলা হয়েছে যে একজন শিশু সাক্ষী নেওয়ার পূর্বে তাকে কিছু সাধারণ প্রশ্ন করে টেস্ট করতে হবে। অর্থাৎ শিশু সাক্ষী নেওয়ার পূর্বে সতর্কভাবে তাকে নিতে হবে। কিরকম? তাকে প্রথমে মেইন বিষয় বাদ দিয়ে নর্মাল কিছু প্রশ্ন করতে হবে। তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, এইগুলো সে নর্মাল প্রশ্নগুলো বোঝে কিনা। এরপরে তাকে আসল যে ঘটনা সম্পর্কিত প্রশ্ন করতে হবে। কেননা শিশুদেরকে অনেক সময় শিখাইয়া দেয় যে তুমি এইটা বলবা, সে শিখানো কথা বলতে পারে। সেই জন্য আগে শিশুদেরকে কিছু কমন প্রশ্ন করে তাদেরকে টেস্ট করা হয়। আসামি কি সাক্ষী হতে পারে? একটা প্রশ্ন, আসামি কি সাক্ষী হতে পারে? তাহলে সেটা 118 ধারায় বলা হয়েছে
রেল লাইনটা পার হইলে হোটেলটা করতে নতুন, এটা পার হইলে অল্প একটু আগাইলে আবার একটা ওই যে তাহলে আসামি কি সাক্ষ্য হতে পারে? 50 ফিট সামনে গেলে আসামি সাক্ষ্য হতে পারে মনে করেন জেলার যে জেলা ও দায়রা জজ সেই আদালত থেকে একজনকে শাস্তি দেওয়া হলো। শাস্তি দেওয়ার পর সে হাইকোর্টে আপিল করলো। তাহলে নিম্ন আদালতে অথবা জেলা আদালত থেকে অর্থাৎ জেলা ও দায়রা জজ থেকে তাকে খালাস দেওয়া হলো। একটা আসামিকে জেলা ও দায়রা জজ থেকে খালাস দেওয়া হলো। খালাস দেওয়ার পরে এখন বাদী পক্ষ যারা মামলা করছিল তারা অসন্তুষ্ট যে এই আসামি শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু তাকে খালাস দেওয়া হয়েছে, আমরা এই বিচার মানি না। তখন তারা কি করবে, হাইকোর্টে আবার আসামির বিরুদ্ধে কি চাইবে, পুনর্বিচার প্রার্থনা করবে যে নিম্ন আদালত এরা টাকা পয়সা খাইয়ে আসামিকে খালাস দিয়ে দিয়েছে। তখন হাইকোর্টে উচ্চ আদালতে তারা পুনর্বিচার প্রার্থনা করবে। তখন আসামি সাক্ষ্য দিতে পারবে। অর্থাৎ নিম্ন আদালতে যদি কোনো আসামিকে খালাস দেওয়া হয়, তারপর তার পুনর্বিচার প্রার্থনাকালে এই আসামি সাক্ষী দিতে পারবে। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? আমরা কার্যবিধির ৬ ধারায় আদালতের শ্রেণীবিভাগ পড়াইছিলাম। সবাই কমেন্ট করবেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি এবং এই সর্বোচ্চ আদালতের কয়টি বিভাগ এবং এই বিভাগগুলোর নাম কি। দেখি আপনাদের কার কি মনে আছে। তাহলে ১১৮তে পাইলাম সবাই সাক্ষ্য দিতে পারবে যদি সে আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে এবং আদালতকে বুঝাইতে পারে। একটা শিশু যদি আদালত যে প্রশ্ন করে শিশুটা অথবা একটা পাগলকে যদি প্রশ্ন করা হয়, সে যদি সেই প্রশ্নের উত্তর নিজে প্রশ্নটা বোঝে এবং আদালতকে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, তাহলে সে পাগলটাও একজন যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে ১১৮ ধারায়। তাহলে ১১৮তে পাইলাম সবাই সাক্ষ্যদানের যোগ্য যদি প্রশ্ন বুঝতে পারে, উত্তর দিতে পারে। তাহলে এবার ১১৯ ধারায় পড়ব আমরা ডাম্প উইটনেস, বোবা লোকের সাক্ষ্য। একজন বোবা লোক কি সাক্ষ্য দিতে পারে? একজন বোবা লোক তিনিও সাক্ষ্য দিতে পারে, তবে দুইটা মাধ্যমে তার সাক্ষ্য দিতে হবে। সে তো মুখে বলতে পারে না, সে হয় ইশারা ইঙ্গিতের মাধ্যমে অথবা লিখিতভাবে যদি সে আদালতের প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, তাহলে তার এই ইশারা ইঙ্গিত এবং লিখিত সাক্ষ্যটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। সে যদি ইশারা ইঙ্গিতের মাধ্যমে সাক্ষী দেয়, সেটা মনে করা হবে সে মুখের মাধ্যমে বলছে। সে যদি লিখিতভাবে সাক্ষ্য দেয়, সেটাও মনে করা হবে সে মৌখিক সাক্ষ্য দিয়েছে। তাহলে ১১৯ ধারায় আমরা পাইলাম বোবা সাক্ষী, বোবা লোকের সাক্ষ্য।
তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, আর একটা হচ্ছে আপিল বিভাগ। আপনারা এই নর্মাল কিছু আপনারা জানেন না। একটা সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা আপিল বিভাগ। আর জেলা পর্যায়ে কি কি আদালত আছে? একটা হচ্ছে কি দায়রা আদালত, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এই ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল মানে বিচারিক আদালত, এক্সিকিউটিভ মানে নির্বাহী আদালত। এই বিচারিক আদালত আবার চার প্রকার। এটা হচ্ছে চিফ জুডিশিয়াল, জেলার ক্ষেত্রে চিফ জুডিশিয়াল সিজেএম, মেট্রোর ক্ষেত্রে সিএমএম, জেলার ক্ষেত্রে সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোর ক্ষেত্রে সিএমএম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই হচ্ছে টোটাল আদালতের শ্রেণী বিভাগ। এগুলো আপনার একদম মুখে মুখে থাকতে হবে। পুলিশের মধ্যে সর্বনিম্ন কোন পদের অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে? তাহলে আপনাকে একটা এমসিকিউ ছুঁড়ে মারা হলো, আপনাকে শোয়াই দেওয়া হলো, আপনি পারলেন না। আমরা 12 ধারায় পড়েছিলাম ফৌজদারি কার্যবিধির স্পেশাল ম্যাজিস্ট্রেট। সেখানে বলা হয়েছে পুলিশের মধ্যে সর্বনিম্ন এএসপি সহকারী পুলিশ সুপার তিনি কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে, অর্থাৎ একটা জরিমানা করতে পারে। আর আমাদের যে আইজিপি স্যার আছে তিনি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রয়োজনে তিনি কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারে। পুলিশ আইনের 5 ধারায় আমরা পড়ব পিআরবি 35-এর খ। এইভাবে পড়ানো বিষয়গুলো একটু হুঁশ রাখেন। তাহলে 119 ধারা বোবা সাক্ষী, বোবা লোকের সাক্ষী। বোবা লোক দুইভাবে সাক্ষী দিতে পারবে। বোবা লোককে যে প্রশ্ন করা হবে সেটা তিনি যদি হয় ইশারা ইঙ্গিতে অথবা লিখিতভাবে যদি বুঝাইতে পারে তাহলে তার সাক্ষীটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তবে বোবা লোকের সাক্ষীর ক্ষেত্রে একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, বোবা লোক যে ইশারা ইঙ্গিত বা লিখিতভাবে সাক্ষ্য দিবে এটা অবশ্যই প্রকাশ্য আদালতে হতে হবে। আমি আবার বলছি, প্রকাশ্য আদালতে হতে হবে। বোবা লোক বাড়ি বসে লিখে লিখে সাক্ষ্য দিল সেটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। তাকে আদালতের কাঠগড়ায় এসে ওইখানে বসে প্রকাশ্যভাবে যদি সে হয় ইশারা ইঙ্গিত করবে নইলে লিখিতভাবে দিবে, এইটা মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। তাহলে কোনো বোবা ব্যক্তি যদি আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে এবং আদালতকে যুক্তিসঙ্গতভাবে হয় ইশারা ইঙ্গিত নইলে লিখিতভাবে বুঝাতে সক্ষম হয় তাহলে সেই বোবা ব্যক্তিও যোগ্য সাক্ষী বলে গণ্য হবে 119 ধারাতে। 18-19 যারা বুঝতে পারছেন সবাই কমেন্ট করেন। (120 ধারা দেওয়ানি মামলার পক্ষগণ এবং তাদের স্বামী স্ত্রী অথবা ফৌজদারি মামলায় বিচারাধীন স্বামী স্ত্রী এরাও যোগ্য সাক্ষী হবে। দেওয়ানি মামলায় যে পক্ষগণ তারা যোগ্য সাক্ষী হবে অথবা তাদের স্বামী অথবা স্ত্রী তাদের পক্ষে সাক্ষ্য দিতে পারবে।
ফৌজদারি মামলায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করল, তখন স্ত্রী একজন এই স্বামীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। অথবা স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করল, তখন স্বামী স্ত্রীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। অর্থাৎ স্বামীর পক্ষে স্ত্রী এবং স্ত্রীর পক্ষে স্বামী আদালতে সাক্ষ্য দিতে পারবে। এমসিকিউ যদি হয়, স্বামী স্ত্রী কি একজন অন্যজনের পক্ষে সাক্ষী দিতে পারে, তাহলে আপনার জানতে হবে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষ্য দিতে পারে। তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করলো, যৌতুক মামলা। এখন স্ত্রী কি স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে? অবশ্যই পারবে। ফৌজদারি মামলায় যদি একজন স্বামী অথবা স্ত্রী একজন অপরজনের বিরুদ্ধে মামলা করে, তাহলে তিনি সাক্ষ্য দিতে পারবে। তখন স্ত্রী অথবা স্বামী একজন যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। 118 থেকে 121 এখানে বলা হয়েছে কে যোগ্য সাক্ষী, কে কে সাক্ষী দিতে পারবে। এবারে 121 জজ ম্যাজিস্ট্রেট তারাও সাক্ষ্য দিতে পারবে। একজন জজ তিনি তো সবার সাক্ষ্য নেয়, রায় শোনায়, ঠিক আছে, রায় দেয়, তাহলে তিনিও কি সাক্ষ্য দিতে পারবে? একজন ম্যাজিস্ট্রেট তিনিও কি সাক্ষ্য দিতে পারবে? 121 ধারায় বলা হয়েছে জজ এবং ম্যাজিস্ট্রেট তারাও সাক্ষ্য দিতে পারবে। 121 বলা হয়েছে ম্যাজিস্ট্রেটগণ যে আদালতের অধীন, সেই আদালতের ঊর্ধ্বতন অর্থাৎ প্রধানের অনুমতি ছাড়া সে সাক্ষ্য দিতে পারবে না। অর্থাৎ তাদের যে কার্যকলাপ সেটা নিয়ে সাক্ষ্য দিতে পারবে না, সে বাধ্য নয়। কিন্তু তাদের সামনে কর্তব্যরত অবস্থায় যদি কোনো ঘটনা ঘটে, সেই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। আমরা যখন আদালত দেখেছি ইন্ডিয়ান সিরিয়াল, সেখানে কোর্ট চলাকালে হঠাৎ মনে করেন আসামি হিংস্র হয়ে আসামি সব কিছু ভেঙে চুরে তারপর পুলিশের ইন্সপেক্টর দাবির তার কোমর থেকে পিস্তল নিয়ে গুলি করে সে পালিয়ে গেল। তাহলে এই যে আদালতের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে এইখানে যে জজ ম্যাজিস্ট্রেট তারা যে উপস্থিত ছিল, তারা কিন্তু এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। অর্থাৎ জজ ম্যাজিস্ট্রেট তারা কর্তব্যরত থাকা অবস্থায় তাদের সামনে যদি কোনো ঘটনা ঘটে আদালতের মধ্যে, তাহলে সে বিষয়ে তারাও সাক্ষ্য দিতে পারবে। একজন জজ তিনিও সাক্ষ্য দিতে পারবে, একজন ম্যাজিস্ট্রেট তিনিও সাক্ষ্য দিতে পারবে। এই যে 118 থেকে 121, তাহলে কে কে সাক্ষ্য দিতে পারে আমরা কি শিখলাম? ডাক্তার সাক্ষ্য দিতে পারবে, তো ডাক্তার তো এর কত ধরে। তাহলে এখন আপনাকে একটা প্রশ্ন করা হলো, যোগ্য সাক্ষী কারা? যোগ্য সাক্ষী বলতে কি বোঝায়? আদালতে কে কে সাক্ষ্য দিতে পারে, আদালতে কোন ব্যক্তি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবেন, সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করুন। তাহলে প্রথমেই আপনারা লিখবেন
সাক্ষ্য আইন 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 118 ধারা মোতাবেক পৃথিবীর সকল ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য যদি তিনি আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারেন এবং আদালতকে যুক্তিসঙ্গত উত্তর প্রদানে সক্ষম হন, তাহলে তিনি যোগ্য সাক্ষী বলে গণ্য হবেন। তারপর 119 ধারা বোবা লোক ইশারা ইঙ্গিত অথবা লিখিতভাবে সাক্ষ্য দিলে সেটা মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। 120 স্বামী স্ত্রী একে অপরের যোগ্য সাক্ষী হবে। 121 জজ ম্যাজিস্ট্রেটগণ তারা কর্তব্যরত থাকা অবস্থায় তাদের সম্মুখে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে তারা সাক্ষ্য দিতে পারবে। 118 থেকে 121 ধারা। যোগ্য সাক্ষীর ব্যাখ্যা সংজ্ঞা সব 118 থেকে 121। তাহলে আর একটা কৌশল শিখে রাখেন। 119 বলছে বোবা সাক্ষী, 120 বলছে স্বামী স্ত্রী সাক্ষী, 121 বলছে জজ ম্যাজিস্ট্রেট। এই 3 ধারায় যে সকল সাক্ষী বলা হয়েছে এ বাদে যত সাক্ষী সব হচ্ছে 118 ধারায়। এটা হচ্ছে একটা কৌশল। ওই 3টায় স্পেসিফিক বলে দিছে, এই বাদে যত ধরনের সাক্ষী সব হচ্ছে 118 ধারায়। তাহলে এটা কেমনে? আপনাকে প্রশ্ন করা হইল, একজন শিশু কি সাক্ষ্য দিতে পারে? এখন শিশু সাক্ষ্য আপনি লিখলেন যে হ্যাঁ, শিশু যদি প্রশ্ন বুঝতে পারে, উত্তর দিতে পারে, সাক্ষ্য দিতে পারবে। তাহলে এই শিশু সাক্ষ্যের ধারাটা আপনি কোন ধারা দিবেন? 119 কি শিশু সাক্ষ্য বলা হয়েছে? বলা হয় নাই। 120 বলা হয়েছে? বলা হয় নাই। 121 বলা হয়েছে? বলা হয় নাই। তাহলে এই 3টা বাদে সকল সাক্ষ্য কিন্তু 118 ধারায়। তখন আপনি 118। একজন আসামি কি সাক্ষী দিতে পারে? আপনি লিখলেন, উত্তর ঠিক আছে। এখন কোন ধারা দিবেন? 119 তো আসামির সাক্ষীর কথা বলা হয় নাই, 20 বলা হয় নাই, 21 বলা হয় নাই। তাহলে 19, 20, 21 বাদে যত ধরনের সাক্ষী আছে সবগুলা দেবেন 118 ধারায়। এই ছোট ছোট বিষয় আপনাকে নোট করে রাখতে হবে। এগুলো আপনি যখন অন্য আইনে যাবেন তখন কিন্তু ভুলে যাবেন। সাক্ষ্য আইনের এই পার্টগুলো থেকেই আপনার লিখিত প্রশ্ন আসবে। আপনি যদি একটু ধরতে পারেন, সাক্ষ্য আইনের অ্যান্সারগুলো খুবই ছোট হয় এবং বুঝতে পারলে সাক্ষ্য আইন অনেক সহজ। তাহলে 121 পর্যন্ত পড়ছি। আজকে আমরা আর 3টা ধারা পড়ব, সহজ, এক লাইনের, একদম পাথরের মতো সহজ। প্রিন্স হৃদয়, তুমি কি ক্লাসে আছো? এমএসটি রিপা আক্তার, আপনারা কি 118 থেকে 121 বুঝতে পারছেন? এই ধ্রুবরাজ দাদা কি আছেন ক্লাসে? থাকলে একটু কমেন্ট করেন। আর আমার কাছে ঝুলি দিউই দেয় সকালবেলা চলে যায় নাইট ডিউটি করা লাগবে। ডিউটি তো কালকে থেকেই আপনার ছুটি তো কালকে থেকেই শুরু। সকালবেলা চলে যাবো। ছুটি সবাই দরকার জায়গাতে সবাই ছুটি। 122 থেকে এমন একটা পার্ট শুরু হয়েছে যে কাকে কাকে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কাকে কাকে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 122 ধারায় বলছে বিবাহ বজায় থাকাকালীন বার্তা, মানে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যত সময় বিবাহ বজায় থাকে, অর্থাৎ বিবাহ হয়েছে, স্বাভাবিক সম্পর্ক বজায় আছে, বিচ্ছেদ বা তালাক হয় নাই, তারা মিলেমিশে আছে, এই সময়ে স্বামী স্ত্রী কি কি কথা বলছে
এইটা আদালতে তাদেরকে বলতে বাধ্য করা যাবে না। এখন উকিল এসে প্রশ্ন করলো তার স্বামীকে যে আপনি আপনার স্ত্রীর সাথে রাতে কি কি কথা বলছেন, এইটা তো প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে তাকে বাধ্য করা যাবে না। অথবা স্ত্রীকে বলা হইল, উকিল চার্জ করলো, ইওর অনার এই মহিলা খুবই দুশ্চরিত্রা, ঠিক আছে, এই মহিলা খুবই খারাপ প্রকৃতির। তখন বলল মহিলাকে যে আপনি আপনার স্বামীর সাথে মানে মেসেঞ্জারে কি কি চ্যাটিং করছেন আমাকে বলেন। এই যে তাদের যে পার্সোনাল বার্তা, এগুলা বলতে বাধ্য করা যাবে না। যত সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকবে তত সময় কি করা যাবে না, স্বামী স্ত্রী যত যা কিছু বলুক করুক ষড়যন্ত্র করুক কোনো কিছু সম্পর্কে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তবে 22 ধারাতে একটা কথা বলা হয়েছে, যদি স্বামী অথবা স্ত্রী একজনে অপরাধ করার দায়ে অন্যজনকে যদি কোনো ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলায় আসামি করা হয়, স্ত্রী যৌতুক মামলা দিল স্বামীর বিরুদ্ধে, তখন কিন্তু স্ত্রী তার স্বামীর সম্পর্কে কি কি স্বামী বলছিল, কিভাবে কিভাবে অত্যাচার করছে, সব বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। কিন্তু বিবাহ যত সময় বজায় থাকবে তত সময় তাদেরকে বাধ্য করা যাবে না যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কি প্ল্যান হয়েছে, কি কি কথা হয়েছে, কি কি চ্যাটিং হয়েছে, এটা দেখতেও পারবে না কেউ এবং সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তবে নারী অর্থাৎ স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করলো, নির্যাতনের মামলা করলো অথবা পর্নোগ্রাফির মামলা করলো অথবা যৌতুক মামলা করলো, এরপরে কি হলো, আদালতে সেই ভুক্তভোগী নারী বলতেছে, স্ত্রী বলতেছে, ইওর অনার আমার স্বামী খুবই নেশাখোর, সে আমাকে বলতেছে তোর বাপের বাড়ি থেকে এত এত টাকা এনে দিবি নইলে তোকে নির্যাতন করব, অথবা সে যখন আমার সাথে সহবাস করেছে তখন সে মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছে, এখন আমাকে প্রতিদিন প্রেসার দেয়, চাপ দেয় যে তোর বাপের বাড়ি থেকে টাকা এনে দিবি নইলে আমি এই ভিডিও অনলাইনে ছেড়ে দেব, তোর মান সম্মান সব ডুবাই দেব। তাহলে এই যে সহবাস করার সময় যে একটা উলঙ্গ ভিডিও সে ধারণ করছে, এটা খুবই পার্সোনাল স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু এইটাও সে তখন আদালতকে বলতে পারবে বা সাক্ষ্য দিতে পারবে যদি কোনো স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করে অথবা স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। ঠিক আছে, তখন 120 ধারায় সে স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে এবং 122 ধারায় সে বিবাহ বজায়কালীন থাকায় এই যে বার্তাটা সে এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। মূলত 122 ধারায় পজিটিভটা বলা হয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক থাকা অবস্থায় তাদের মধ্যে কি প্ল্যান, কথাবার্তা, কি মেসেজ, কোনো কিছু বলতে বাধ্য করতে পারবে না আদালত যে আপনার এইটা বলতে হবে, তখন সে প্রশ্ন উত্তর দিতে বাধ্য থাকবে। তবে এরকম যদি কোনো ঘটনা হয়, একজন আরেকজনের বিরুদ্ধে যদি মামলা করে, তখন সব পার্সোনাল কথাও বলে দিতে পারবে। আজকের ক্লাসের সর্বশেষ দুইটা ধারা 123, 124। 123, 124 খুবই সুন্দর দুইটা ধারা। এই দুইটা বুঝতে হলে আমাদের সংখ্যার খেলাটা বুঝতে হবে। আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা বলেন তো রাষ্ট্র বড় নাকি সরকার বড়, রাষ্ট্র আগে নাকি সরকার আগে, তাহলে অবশ্যই আপনি বলবেন রাষ্ট্র আগে, রাষ্ট্র আগে। তাহলে 123 আগে নাকি 124 আগে, অবশ্যই 123 আগে।
তাহলে 123 আগে, তাই 123-এর সাথে রাষ্ট্র, 124 পরে, 124-এর সাথে সরকার। এই সংখ্যার খেলাটা আপনার বুঝতে হবে, আগেরটার সাথে আগে, পরেরটার সাথে পরে। আমরা অনেক সময় অনেক ধারা পড়তে গিয়ে এটা ভুলে যাই, কোনটায় রাষ্ট্র সম্পর্কে, কোনটায় সরকার সম্পর্কে। তাহলে 123 আগে, যেহেতু রাষ্ট্র আগে, 123-এর সাথে রাষ্ট্র, 124-এর সাথে সরকার। 123-এ বলছে রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য। রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ অপ্রকাশিত দলিলপত্র থাকে। রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ অপ্রকাশিত দলিল, মানে যেগুলো প্রকাশ করে না, কখনো প্রকাশ করা যাবে না, সেই বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 123 ধারায় বলছে রাষ্ট্রীয় যে সকল গুরুত্বপূর্ণ অপ্রকাশিত দলিল, সেগুলা সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত আদালতে উপস্থাপন করা যাবে না। মনে করেন আমাদের সরকার একটা গোপনীয় তদন্ত প্রতিবেদনের জন্য একটা কমিটি গঠন করলো, যে অমুক বিষয়ে একটা গোপন কমিটি তৈরি করে বলল এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। মনে করেন দুদক একজন মন্ত্রীর অবৈধ সম্পদের জন্য একটা কমিটি গঠন করলো, যে অমুক অমুক অফিসার আপনারা ওনার বিরুদ্ধে, ওনার বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেন। এখন এই তদন্ত প্রতিবেদনটা তারা যখন লেখা শেষ হবে, তখন কি অনলাইনে সারা বাংলাদেশে ছেড়ে দিবে? না, ছেড়ে দিবে না, এটা গোপন রাখবে। আমাদের NSI, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, তারা কোনো একটা তদন্ত করলো, এই যে প্রতিবেদনটা সেটাও কিন্তু গোপনীয় থাকবে। আমাদের কেস ডায়েরি, পুলিশ অফিসার মামলা তদন্তকালে মামলার অর্থাৎ তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত যে ডায়েরিতে বিবরণীটা লিপিবদ্ধ করে তাকে কেস ডায়েরি বলে। এই কেস ডায়েরি একটা একদম গোপনীয় একটা জিনিস, এটা অন্য কেউ দেখতে পারবে না। তাহলে এই পুলিশ ডায়েরি এটা কিন্তু একটা রাষ্ট্রীয় গোপনীয় দলিলপত্র। এখন আদালত কি করলো, কেস ডায়েরিটা চাইলো, যে অমুক মামলার কেস ডায়েরি আদালতে অমুক দিন উপস্থিত করবেন। তখন এই যে পুলিশ বিভাগের যে প্রধান কর্মকর্তা, মনে করেন জেলা পর্যায়ে একজন প্রধান কর্মকর্তা এসপি, এই এসপি স্যারের অনুমতি ব্যতীত এই কেস ডায়েরি আদালতে উপস্থাপন করা যাবে না। DGFI এর একটা তদন্ত প্রতিবেদন আদালত চাইল, তখন ওই DGFI এর যে প্রধান কর্মকর্তা আছে দায়িত্বে, তার অনুমতি ছাড়া আদালতে এটা উপস্থাপন করা যাবে না। তাহলে 123 থেকে একটা সুন্দর একটা MCQ, রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে হলে বা রাষ্ট্রীয় অপ্রকাশিত দলিলপত্র উপস্থাপনের জন্য কার অনুমতি লাগবে? তা আপনাকে সওয়াই ফেলানোর জন্য দিতে পারে সরকারের অনুমতি লাগবে, রাষ্ট্রপতি অনুমতি লাগবে, আর একটা লিখবে সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার। তাহলে সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত এই সকল গোপনীয় দলিলপত্র আদালতে উপস্থাপন করা যাবে না। 123। আমি দুইটি ইংরেজি শর্ট ফর্ম ইউজ করছি, একটা হচ্ছে NSI, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, আর একটা বলছি DGFI। এই DGFI এর ফুল মিনিং কি? আপনাদের মধ্যে যে পারবে একদম বানান সহ, আমরা ধরে নেব তিনি হচ্ছে আজকের ক্লাসে সবচেয়ে ব্রিলিয়ান্ট। DGFI এর ফুল মিনিংটা আপনার বানান সহ পারলে একজনে লেখেন।
তাহলে 123 রাষ্ট্রীয় গোপনীয় দলিলপত্র ওই সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত আদালত যদি চায়ও তাও উপস্থাপন করা যাবে না। 124 ধারা সরকারি বার্তার আদান প্রদান। সরকারি বার্তার আদান প্রদান 124 ধারা বলছে যে প্রকাশ করলে জনস্বার্থের ব্যাঘাত হবে। প্রকাশ করলে জনস্বার্থের ব্যাঘাত হবে যখন কোনো সরকারি কর্মচারী মনে করবেন, তখন সরকারি বার্তা তিনি প্রকাশ করতে বাধ্য হবেন না। প্রকাশ করলে জনস্বার্থের ব্যাঘাত হবে এরকম যদি কোনো সরকারি কর্মচারী মনে করে, তাহলে তিনি এই তথ্য প্রকাশ করতে বাধ্য হবেন না। ডিজিএফআই এর ফুল মিনিং লিখছে একজনের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। আমিনুল হক শাকিল, অনেক ধন্যবাদ। প্রিন্স হৃদয় লিখছে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, এটা হয় নাই, ডাইরেক্টরেট। আমিনুল হক শাকিলের অ্যান্সারটা ঠিক আছে। আমি যখন প্রথম ক্লাস শুরু করি, প্রতি ক্লাস নেওয়ার শেষে 2টা এরকম প্রশ্ন জিজ্ঞেস করতাম, মনে করেন শর্ট ফর্ম জিজ্ঞেস করতাম। অনেকে কি করত, সাথে সাথে প্রশ্ন করার পর গুগলে যাই ওইটা লিখতো, সেই গুগল থেকে কপি করে এনে এইখানে দিত। তা আপনারা এইটা করবেন না। আমি একটা প্রশ্ন করছিলাম, এএসআইদের 2টা ফর্ম, একটা সশস্ত্র একটা নিরস্ত্র। তাহলে সশস্ত্রদের বলা হয় এএসআই এবি, আর নিরস্ত্রদের বলা হয় এএসআই ইউবি। এই ইউবির ফুল মিনিং আমি একবার প্রশ্ন করছিলাম, আপনাদের কি আসলে কারো মনে আছে? ইউবির ফুল মিনিংটা আপনারা একটু বলেন। তাহলে সরকারি বার্তার আদান প্রদান 124 ধারায় কোনো সরকারি কর্মচারী যদি মনে করে যে তার কাছে যে তথ্যটা আছে এইটা যদি প্রকাশ করে তাহলে জনস্বার্থের ক্ষতি হবে, জনগণের স্বার্থে ব্যাঘাত হবে, এরকম মনে করলে আদালত তার কাছে জিজ্ঞেস করলেও সেই বিষয়ে তিনি প্রকাশ করতে বাধ্য হবেন না। তাহলে আমাদের ডিসি অফিস, ডিসি স্যারকে বলা হয় ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক। এই ডিসি স্যারের কয়েকটা নাম আছে, একজন ডিসি স্যারের অনেকগুলো নাম আছে। ডিসি স্যারকে একাধারে একবার বলা হয় জেলা প্রশাসক, আবার তাকেই বলা হয় জেলা ম্যাজিস্ট্রেট, আবার তাকেই বলা হয় জেলা কালেক্টরেট। তাহলে জেলা কালেক্টরেট মানে কি, উনি যখন ট্যাক্স আয়কর এগুলো যখন তিনি উঠায় তখন তাকে জেলা কালেক্টরেট বলে। তাহলে একজন জমিদার ডিসি স্যারের কাছে কয় টাকা আয়কর দিছে, আয় দায় অথবা অন্যান্য বিবরণ, এই বিষয়ে ডিসি স্যারকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু উত্তর দিতে বাধ্য থাকবেন না, কারণ এটা একটা গোপনীয় সরকারি বার্তা, এটা সরকারি বার্তা, এটা গোপনীয়। একজন কর্মকর্তা আর একজন কর্মকর্তার কাছে যে গোপনীয় তদন্ত প্রতিবেদনটা দিবে, একজন সরকারি অফিসার আর একজন সরকারি অফিসারকে যে তদন্ত প্রতিবেদনটা দেবে সেটাও প্রকাশ করতে পারবে না, প্রকাশ করতে বাধ্য থাকবে না। এটা চোরাকারবারি বড় একটা মামলায়, মনে করেন একটা ভাইরাল বিষয়ে একটা মামলা হয়েছে,
এটা প্রথম থেকেই সাংবাদিকরা জড়িত আছে। তো কিছুদিন পর পর সাংবাদিকরা আসে, এই মামলা তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞেস করে, ভাই এই মামলার আপডেট কি, এই পর্যন্ত কয়জন আসামি গ্রেপ্তার হয়েছে, কতজনের স্টেটমেন্ট নিয়েছেন। তো এরকম বড় একটা চোরাকারবারি মামলায় গোপনভাবে তদন্তকালে কোনো যদি একটা বিবৃতি দেয়, একটা আসামি বিবৃতি দিল, স্যার আমার সাথে আরো 20 জন আছে জড়িত, তখন এই যে একটা সরকারি বার্তা, এটা সাংবাদিকরা যদি এসে প্রশ্ন করে সে উত্তর দিতে বাধ্য থাকবেন না, এটা গোপনীয়। কিন্তু কিছু কিছু বিষয় প্রকাশ করতে বাধ্য থাকবেন, যেমন দুর্ঘটনা রেজিস্টার, রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা গেল, কে কে মারা গেছে, এই রেজিস্টারটা যদি আদালত চায় অথবা কোনো সাংবাদিক যদি বলে আমি দেখতে চাই, তখন কিন্তু প্রকাশ করতে আর কোনো বাধা থাকবে না। পুলিশের কাছে যেসব নর্মাল সাক্ষীরা সাক্ষী দেয় সেটাও প্রকাশ করতে বাধা থাকবে না। থানার ওসি স্যার তার থানার সাব ইন্সপেক্টরকে বলল যে তুমি অমুক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসো, ফৌজদারি 56 ধারা অনুযায়ী পুলিশ অফিসার অধস্তনকে যখন গ্রেপ্তার করার আদেশ দেন তখন একটা লিখিত আদেশ দেন, সেই আদেশটাও কিন্তু কেউ যদি দেখতে চায় সে বিষয়ে কি দেখাতে কোনো বাধা থাকবে না, অর্থাৎ তিনি দেখাতে বাধ্য থাকবেন। 123 রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য। রাষ্ট্রীয় কোনো গোপনীয় দলিলপত্র, অপ্রকাশিত দলিলপত্র প্রধান কর্মকর্তার, সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত আদালতে উপস্থাপন করা যাবে না। 124 সরকারি বার্তা, সরকারি মেসেজ, এইটার যদি প্রকাশকালে জনস্বার্থের পরিপন্থী বা জনস্বার্থের ব্যাঘাত হয় তাহলে প্রকাশ করতে বাধ্য থাকবেন না। এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন? সবাই একটু দ্রুত কমেন্ট করেন ঝটপট। এমএসটি রিপা আক্তার সে কমেন্ট করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস। এমএসটি রিপা আক্তার তোমার বানানে ভুল হয়েছে, ফোর্স লিখছো, ফোর্সেস, ইএস এস যুক্ত হবে, ফোর্সেস ইন্টেলিজেন্স। সবাই কি 24 পর্যন্ত বোঝা গেছে? এখনই ডিউটিতে যেতে হবে। 118 কে কে সাক্ষ্য দিতে পারে, যোগ্য সাক্ষী কে মনে রাখবেন। 119 বোবা সাক্ষী, 120 স্বামী স্ত্রী অথবা মামলার পক্ষগণ যোগ্য সাক্ষী হবেন। 121 জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিতে পারবে। 122 বিবাহ বজায় থাকাকালীন স্বামী স্ত্রীর মধ্যে কি কি গোপন কথা হয়েছে সেটা, সে বিষয়ে প্রশ্ন করা যাবে না। 123 রাষ্ট্রীয় বিষয়ের যে দলিলপত্র গোপনীয় অপ্রকাশিত সেটা সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত আদালতে উপস্থাপন করা যাবে না। 124 সরকারি যে সকল বার্তা, মেসেজ বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলা যদি প্রকাশ করলে যদি জনস্বার্থের ক্ষতি হয়, জনস্বার্থের পরিপন্থী, জনস্বার্থে ব্যাঘাত ঘটে, তাহলে সেটা প্রকাশ করতে বাধ্য থাকবেন না। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবেন, এভাবে আস্তে আস্তে আমরা শিখব। দেখেন সাক্ষ্য আইন এত কঠিন আপনারা জানতেন, 124 পর্যন্ত আমার মনে হয় আপনাকে যে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি পারবেন। এভাবে আমরা শিখব। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।